এবার উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলতে চাই এবং যুক্ত হচ্ছেন আমিনুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং যুক্ত হচ্ছেন দিলীপ কুমার সরকার, কেন্দ্রীয় সমন্বয়ক সুজন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা যুক্ত করে নিতে পারবো মোহাম্মদ সুহেল আহমেদ চৌধুরীকে। তিনি চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা সিলেট এবং সাবেক সহসভাপতি সিলেট জেলা বিএনপি। সকলকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। এবং এই আলোচনায় প্রথম প্রশ্ন তো আসলে রাখতেই হয় যে কেমন হলো। আমরা গতকাল এই নিয়ে আলোচনা করেছি, আজকেও তার ধারাবাহিকতায় জিজ্ঞেস করতেই চাই যে কেমন হলো এই উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। এবং সেখানে ফলাফল যখন আমাদের হাতে চলে এসেছে, সেই ফলাফলে আমরা দেখলাম যে 101 জনই কিন্তু আওয়ামী লীগের, 139টি যে উপজেলায় হয়েছে তার মধ্যে আবার 7 জন চেয়ারম্যান কিন্তু হয়েছেন বিএনপি থেকে। কাজেই প্রতিদ্বন্দ্বিতা তো ছিলই, দলের ভেতরে ছিল, দলের বাইরে ছিল, সব কিছু মিলিয়ে কেমন ফলাফল পেলাম, কেমন দেখলাম, সব কিছু নিয়ে কথা বলছে দিলীপ কুমার সরকার। আপনাকে দিয়ে শুরু করব। পর্যবেক্ষক হিসেবে আপনি কিভাবে দেখছেন এই পুরো ফলাফলকে? ধন্যবাদ স্বপ্নবাবা। আমরা কালকে দেখেছি যে 139টা উপজেলা নির্বাচন হলো এবং সেখানে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু কিছু অনিয়ম হয়। সেই অনিয়মগুলোর মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে গেল। আমাদের একটা প্রবণতা আছে যে আমরা মনে করি যে নির্বাচন হওয়া মানেই তো কিছু অনিয়ম, কিছু সংঘর্ষ এগুলো হবে, এবং সে কারণে আমরা হয়তো এরকম বলি যে খুব বেশি তো হয়নি, এই যে কম হয়েছে। কিন্তু এটা তো একটা অনিয়ম। নির্বাচন একটা নিয়মতান্ত্রিক বিষয়, আইনগতভাবে এটা হবে। সেক্ষেত্রে অনিয়মটা কাঙ্ক্ষিত না। আমরা দেখেছি যে এখানে জাল ভোট দেওয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলা, অর্থ বিতরণ, তারপরে বাইরে থেকে ব্যালটে সিল মেরে নেয় সেটা ঢোকানো, তারপরে কেন্দ্র দখলের চেষ্টা, পুলিশের গাড়িতে হামলা, তারপরে ভোটারদের ভয়ভীতি দেখানো, ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া, এমনকি সবচেয়ে গুরুতর যেটা, যে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত ছিলেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার পর্যায়েরও আমরা দেখেছি, রিটার্নিং তো না, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, তারাও এরকম অনিয়মে জড়িয়ে পড়েছিলেন, যেটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাগুলো আমরা দেখেছি যে সারা দেশের বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা ছাপিয়ে উঠেছে যে চিফ ইলেকশন কমিশনার আগেই বলছিলেন, আগে যেটা প্রেস ব্রিফিং আগের দিন করেছেন, যে তার এক্সপেকটেশন ছিল যে জাতীয় নির্বাচনের চেয়ে এই নির্বাচনে ভোট প্রাপ্তির হার বেশি হবে, কিন্তু আমরা দেখলাম যে তার চেয়ে কম হলো। আর আওয়ামী লীগ এটা আগে থেকেই ধারণা করেছিল যে এখানে কম হতে পারে, কেননা জাতীয় নির্বাচন বিএনপি বর্জন করেছে, তার সমমনারা বর্জন করেছে, তারা নিশ্চয়ই এই নির্বাচনে আসবে না। সে কারণে আওয়ামী লীগ বেশি প্রার্থী যাতে হয়, বেশি ভোটার যাতে ভোট কেন্দ্রে আসে, এবং স্বতন্ত্রভাবে যাতে বিএনপির যারা আগ্রহী তাদেরকেও যাতে আনা যায় এই নির্বাচনে, এবং নৌকা প্রতীক না দেওয়া মানে নৌকা প্রতীক দিলে দলের ভিতরে এই নৌকার বিপক্ষে বিভাজনটা যেন দৃষ্টিকটুভাবে যেন দৃশ্যমান না হয়, এইসব চিন্তা থেকেই আওয়ামী লীগ এই নির্বাচনটা করেছিল। কিন্তু আমরা এইভাবে করেছিল আর কি, মানে রাজনৈতিক, এটা আইনগতভাবে দল ভিত্তিক হওয়ার কথা থাকলেও একটা নির্দলীয় অবয়ব হয়েছে। মাত্র দুই ধাপে মাত্র 12 জনকে আমরা দেখেছি, যে ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি, জেপি, 12 জন মাত্র তারা প্রতীক নিয়ে করেছেন। আর সেখানে 33-34 ভোট প্রার্থীর মধ্যে বাকিরা সবাই নির্দলীয় ভাবেই করেছেন। এবং এক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার উনি স্বস্তি প্রকাশ করেছেন। মোটের উপরে তো তাহলে ভালো বলা যায়, সহিংসতা মুক্ত একরকম বলাই যেতে পারে, বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া সবকিছু মিলে তো ভালোই হলো, তাকে আমরা বলতে পারি। না, সেটা ভোটাররা তো, আপনি যদি ভোটারের হিসাব করেন, শতভাগকে হিসাব করে যদি 36% ভোট পড়া, তার মানে তো আপনি বলবেন যে ভোটাররা নির্বাচন বিমুখ হয়েছে। ভোটার প্রশ্ন 30 থেকে 40% যেটুকু বলা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনায় আসছি, অবশ্যই ফিরবো আপনার কাছে। এ পর্যায়ে যদি আমিনুল ইসলাম আপনার কাছে একটু আসি এবং আপনার কাছে একটু জেনে নেই যে 7 জন বিএনপির জয়ী হয়েছে, আপনাদের দিক থেকে 101 জনের ফলাফল পাওয়া গেছে, সবকিছু মিলে আপনাদের কেমন মনে হলো? আমি প্রথমেই নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই যে তারা একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত করছেন প্রথম ধাপে।
কারণ এবং এরপরে জনগণকে অভিনন্দন জানাই যারা এত অপপ্রচার পরেও ভোট কেন্দ্রে গিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে দলগতভাবে আমাদের হয়তো প্রত্যাশা ছিল যে জাতীয় নির্বাচনের চেয়ে বেশি ভোটার ভোট কেন্দ্রে যাবে। এখন সেটা হয়নি কেন? আমি মোটা দাগে যেটা মনে করি, খুব স্বাভাবিকভাবেই যখন কম্পিটিশনটা কম হয় তখন মানুষ কিন্তু সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এক। দ্বিতীয়ত, আপনি দেখবেন যে কোনো জায়গায় বিক্ষিপ্ত একটি দোকান থাকলে সে দোকানে যতই ভালো জিনিস থাকুক না কেন, মানুষ সেই দোকানে না গিয়ে মার্কেটে যায়। কারণ মার্কেটে গেলে তার সামনে মাল্টি চয়েস থাকে, যে অনেকগুলো জিনিস চয়েস করার একটা অপরচুনিটি সে পেয়ে যায়। তো এখানে বিএনপি এবং তার সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে মানুষের পছন্দটা বেছে নেওয়ার জায়গাটা সংকুচিত হয়ে গেছে, সেই কারণে কিন্তু মানুষ কম যায়। আরেকটা হচ্ছে কি, আপনার মানুষ এখন এটাও স্বীকার করতে হবে যে আমাদের জীবনটা দ্বিতীয় বিশ্ব মানে ইউক্রেন রাশিয়া কোভিড এর পরে মানুষের জীবনটাকে অনেক টাফ। এই টাফ জীবনে মানুষ মনে করে ভোটের চেয়ে আগে পেটের আপনারা ভাবা দরকার। আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে তাকান, সেখানে কিন্তু দেখবেন যে আসলে মানুষ ভোট রাজনীতি নিয়ে খুব একটা ভাবে না। তো এইসব বাংলাদেশটা আগাচ্ছে, স্বীকার করতে হবে যে যত সমালোচনা করুক, স্বীকার করতে হবে দেশ আগাচ্ছে এবং সেটা অর্থনৈতিকভাবে, এবং এই বিশ্বের ক্রান্তিকালেও আমাদের অ্যাচিভমেন্ট গুলো অনেক বড়। এই জায়গায় দাঁড়িয়ে এটাকে আমি আশাহত হওয়ার মতো কিছু মনে করি না। এবং নির্বাচন কমিশনকে এই জন্য আমি অভিনন্দন জানালাম যে তারা একটা শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এবং সেখানে অনেকের কাছ থেকে যে প্রত্যাশা ছিল যে প্রভাবশালীরা ম্যানিপুলেট করবে, সেটাও কিন্তু হয়নি। এবং ম্যানিপুলেশন যে হয়নি তার সবচেয়ে বড় আমি প্রমাণ দিই। আপনি চট্টগ্রাম বিভাগে গতকাল বেশ কয়েকটি উপনির্বাচন হয়েছে, সেখানে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু পরাজিত হয়েছে একজন ইউপি চেয়ারম্যানের কাছে। এবং আরো মজার হচ্ছে, কক্সবাজারের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনেই পরাজিত হয়েছে। তাহলে এখানে যদি নির্বাচন কমিশনকে অথবা প্রশাসনকে প্রভাবিত করার সুযোগ থাকতো, এত বড় মানে শক্তিশালী প্রার্থীগুলো পরাজিত হওয়ার কোনো সুযোগ ছিল না। সুতরাং বিএনপি অথবা অন্যরা যে যত কথা বলুক, নির্বাচন সুষ্ঠু হয়েছে, রসিয়ার করার জায়গা নেই। এবং দিলীপ দা যেটি বললেন যে কিছু হামলা হয়েছে পুলিশের উপরে, যেগুলো না হলে ভালো হতো, হ্যাঁ না হলে ভালো হতো, কিন্তু আমরা যদি তৃতীয় বিশ্বের নির্বাচনের দিকে তাকাই তাহলে বলতে হবে যে এটা অনেক অনেক ভালো একটি নির্বাচন। আমি অতি সম্প্রতি জাস্ট গত এপ্রিলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচনের শুরু থেকে নির্বাচন শেষ অবধি 47 জন মানুষ মারা গেছে। 47 জন, আমি আবার বলছি। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি চাচ্ছি বাংলাদেশে এত লোক মারা যাক, কিন্তু বাংলাদেশে একজনও মারা যায়নি। এবং যেটি হয় আপনার হয়তো ইউরোপে যে নির্বাচন যেন সভ্যতার চরম শিখরে পৌঁছেছে, সেখানে অবশ্যই নির্বাচনকে ঘিরে এসব হামলা মামলা এগুলো নেই। কিন্তু এরপরও এটাও বাস্তবতা যে 200 বছরেরও অধিক যাদের গণতন্ত্রের গৌরবময় ঐতিহ্য, সে আমেরিকা তো আমরা দেখেছি নির্বাচনের পরে ক্যাপিটাল হিলে হামলা এবং চারজনকে হত্যা, এগুলো সব বাস্তবতা। এখন এই বাস্তবতা না নিয়ে, সেই বাস্তবতার প্রেক্ষিতেই আমরা বলতে পারি যে তুলনামূলকভাবে আসলে আমাদের এই প্রথম ধাপের উপজেলা নির্বাচনটি ভালো হয়েছে। মশিউর আলম, আপনি কি একমত হবেন কিনা? সাধারণভাবে একটা পারসেপশন হলো কি, জাতীয় নির্বাচনগুলোর সহ একটা পারসেপশন হচ্ছে যে জাতীয় নির্বাচন পরপর 2 টার্মে জাতীয় নির্বাচন এবং এর আগে নির্বাচনগুলোর একটা পারসেপশন হচ্ছে যে ভোটার সাধারণ মানুষ নির্বাচনের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছে, এটা একটা সাধারণ ধারণা। এবং এইখানে এই উপজেলা নির্বাচনে বিএনপি যেহেতু তার দলের সদস্যদের বলে দিয়েছে যে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করো না, নিষেধাজ্ঞা দিয়েছে, এবং যারা নির্বাচনে গেছে দলীয় নির্দেশ অমান্য করে তাদেরকে বহিষ্কার করেছে, এরকম পরিস্থিতিতে এই জনগণ যে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট গ্রহণে মানে ভোটদানে অংশগ্রহণ করবে, এরকম প্রত্যাশা আসলে ছিল না। এবং এই ভোট কাস্টের থেকে সেটাই প্রতিফলিত হয়েছে যে এটা ওইরকম খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে ইলেকশন হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই। কিন্তু মোটের উপর অশান্তি খুব বেশি হয়নি, খুন খারাপই হয়নি, এটা তো দেখাই যাচ্ছে। আসলে মানুষ মারা না গেলে তো বলা হয় না যে হ্যাঁ সহিংসতা হয়েছে, শান্তিপূর্ণই হয়েছে। যতক্ষণ পর্যন্ত কেউ মারা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা হয় যে শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে এইখানে দেখবেন আওয়ামী লীগ দলীয় কোনো প্রার্থী দেয়নি, এবং তারা বলে দিয়েছে যে এই যে এমপি এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজনরা
যেন ইলেকশনে অংশগ্রহণ না করেন, এরকম প্রথম দিকে খুব কঠোর ভাষায় এরকম একটা কথা তারা বলেছিল, যদিও পরের দিকে এই তাদের কথার সুরটা একটু নরম হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে এই কয়েকজন সংসদ সদস্যের, একজন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্যের পুত্র নির্বাচিত হয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। তার মানে হচ্ছে যে এই আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তাদের দলের নেতা এবং সংসদ সদস্যদের আত্মীয় স্বজন ছেলে মেয়েরা যাতে সেইটা কিন্তু পুরোপুরি ঘটে নাই। অন্যদিকে অন্যদিকে এই যে 28 জন এই পর্বে, প্রথম পর্বে 28 জন বিএনপির প্রার্থী, বিএনপির লোক, বিএনপি তো দলীয়ভাবে কেউ অংশগ্রহণ করছে না, কিন্তু বিএনপির করেন এরকম লোক 28 জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে 7 জন নির্বাচিত হয়েছেন, এবং এই 7 জনই নির্বাচিত হয়েছে, 7 জনের অধিকাংশ নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বেশ শক্তিশালী প্রার্থীদেরকে পরাজিত করে। এইটার মানে হচ্ছে যে স্থানীয় পর্যায়ে এখনো পর্যন্ত বাংলাদেশে অন্তত এমন নির্বাচন হওয়া সম্ভব যেখানে সরকারের অনুগ্রহ ভাজন প্রার্থীদেরকেও পরাজিত করতে পারে বিরোধী পক্ষের প্রার্থীরা। এরকম পরিবেশ এই নির্বাচনে ছিল বলে এটা, এই ফলাফলে, অন্তত এই প্রথম ধাপের ফলাফলে এটা দেখা যাচ্ছে। পরবর্তী ধাপে কি ঘটে সেটা বলা কঠিন, কারণ এই এক একটা ধাপ থেকে তো শিক্ষা নেয় মানুষ। এরপরে হয়তো দেখা যাবে যে এই জয় পরাজয়ের লড়াইটা আরো 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 কঠিন হয়ে উঠেছে, হয়তো আরো মানে বল প্রয়োগের প্রবণতা হয়তো হচ্ছে, এরকম আশঙ্কা করাই যায়। কিন্তু মোটের উপর এই ধাপে মোটের উপর ভালোই হয়েছে বলে আমার মনে হয়। মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে আসবো, সাথে একটু জুড়িয়ে দিতে চাই যে স্থানীয় পর্যায়ে সরকার অথবা ক্ষমতাসীন দল তাদের প্রভাবকেও একরকম পাশ কাটিয়ে অন্য কেউ জিতে আসতে পারে, যে প্রসঙ্গটি উঠে আসলো। সেক্ষেত্রে কি এটি বলার সুযোগ আছে কিনা? স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে তো দলের চেয়ে ব্যক্তিও কখনো কখনো অনেক বেশি বড় হয়ে ওঠে। তার কারণ হচ্ছে কি, একেবারেই যখন আমার স্থানীয় ব্যক্তিরা, জনগণ সবসময় নেতার সাথে সম্পর্কিত অবস্থায় থাকছে অথবা তিনি তার প্রতিনিধি নির্বাচনের একটি সুযোগ পাচ্ছেন, কাজে সেই জায়গায় তো আসলে ব্যক্তিও গুরুত্বপূর্ণ হওয়ার কথা। অবশ্যই, একেবারে ঠিক, কিন্তু সেটা কেবলমাত্র এই নির্বাচনে না। আপনি যদি জাতীয় নির্বাচন নিয়ে অনেক সমালোচনা আছে, সেখানেও দেখেন অনেক শক্তিশালী মন্ত্রীরা হেরে গেছেন সেই দলেরই একেবারে কম পরিচিত মানুষের কাছে। একেবারে আমি দৃষ্টান্ত যদি বলি, সাভারের কথা আপনি জানেন, একজন জনপ্রিয় মন্ত্রী এবং বেশ সক্রিয় মন্ত্রী ছিলেন ডক্টর এনাম সাহেব, তিনি হেরেছেন একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে, মানে একই দলের হলেও। এরকম দৃষ্টান্ত আছে। আসলে মানুষের সাথে সম্পর্ক যার আছে, সঠিক নির্বাচন হলে তার বিজয়ী হবার অনেক সম্ভাবনা আছে। যদিও এখন অর্থের ব্যাপক প্রসার, ব্যাপক প্রচারণার ক্ষেত্রে ব্যাপক অর্থের প্রয়োজন হয়। এটাকে উল্লেখ করে আমি খালি বলতে চাই, আমার ব্যক্তিগত বিশ্লেষণটি, দিলীপ দা যেভাবে বললেন, অনেকগুলো ব্যাখ্যা দিলেন যে এই অনিয়ম হয়েছে, এই সবগুলো অনিয়মকে স্বীকার করে নিয়ে আমি বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম সক্রিয় বলে একটি অনিয়মে কিন্তু মানুষের দৃষ্টির বাইরে যায়নি। প্রতিটি ছোট একটি অনিয়ম হলেও সেটা উঠে এসছে, সেটা আপনার টেলিভিশনে, নাহলে আমাদের টেলিভিশনে, নাহলে সংবাদপত্রে, নাহলে সোজা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইটা একটা অগ্রগতি। আর যদি আমি আরেকটু বিশ্লেষণে বলি, দেখেন ভোটার দাগে আমরা বলা হয় 100% ভোটারের মধ্যে 40% প্রো আওয়ামী লীগ, 40% এন্টি আওয়ামী লীগ, আর 20% হচ্ছে গ্রে লাইনের, যারা কখনো আওয়ামী লীগের কখনো এন্টি আওয়ামী লীগকে সাপোর্ট করে। তো বিএনপি তো সরাসরি সমর্থন দিয়েছে, তারা আসবে না, তার মানে 40% ভোটার নাই। 60%-এর মধ্যে যদি 36% আসে, আমি তো অঙ্কের হিসাবে যুক্তির খাতিরে বলতে পারি সেখানে 55% ভোট দিয়েছে, ফলে ওই অর্থে কিন্তু খারাপ হয়নি। কিন্তু আবার আমার আরেকটা বিশ্লেষণে এরকম মনে হয়, তিনটি পক্ষ যদি দেখি, নির্বাচন কমিশন, বড় দলের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি, নির্বাচন কমিশন সফল হয়েছে। তারা, আপনি যেমনটি বললেন যে সহিংসতার দিক থেকে একটি প্রাণও ঝরেনি, সেটা একটা ভালো জিনিস। অপেক্ষাকৃত কম হয়েছে, একেবারে শেষ শূন্য হয়েছে সেটা বলবো না, কিন্তু কমে এসছে। এবং তারা সুষ্ঠুভাবে, অনেকটা প্রশ্ন হয়নি এরকম একটি নির্বাচন উপহার দিতে পেরেছেন, তাদের কাজ তারা সম্পন্ন করেছেন। আওয়ামী লীগ সফল হয়েছে, ক্ষমতাসীন দল হিসাবে এই নির্বাচনটি হতে দেওয়া হবে না, নানান প্রোপাগান্ডা ছিল। তারা প্রতিযোগিতাপূর্ণ করবার জন্য তার দলের সভানেত্রী অনেকগুলো পদ্ধতি নিয়েছেন, এর মধ্যে মার্কাবিহীন প্রতিযোগিতাপূর্ণ করার চেষ্টা করেছেন, এবং সেখানে 36%। ফলে নির্বাচন কমিশনও বিজয়ী হয়েছে, আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, বিএনপিও বিজয়ী হয়েছে। কারণ বিএনপি আহ্বান জানিয়েছিল এই নির্বাচনে যেন অংশ নেওয়া না হয়, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এই নির্বাচন একেবারে 51% ভোটারের উপস্থিতি না হয় সেটা প্রমাণ করবে।
তারা একের পর এক কিন্তু প্রমাণ করতে সমর্থন হচ্ছেন জাতীয় নির্বাচনে, এই নির্বাচনে, যে অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাটা গ্রহণযোগ্য না সেই ক্ষেত্রে। তাহলে পরাজিত হলো কারা? পরাজিত হলো বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, বাংলাদেশের গণতন্ত্রের এগিয়ে চলার পথটা ক্ষতিগ্রস্ত হলো এবং প্রকৃত অর্থে জনগণ ক্ষতিগ্রস্ত, জনগণ পরাজিত হয়েছে। যেটা আমিনুল ইসলাম সাহেব বললেন, ওনার সাথে একমত। জনগণের কাছে যে মাল্টিপল চয়েস থাকার ব্যবস্থাটি ছিল, সেই চয়েসটি ছিল না। ফলে জনগণকে বেছে নিতে হয়েছে, আপনি ছোট আপেল নেবেন না বড় আপেল নেবেন। আপেলের সাথে আপনি চাইলে কমলা নেবেন না কলা নেবেন না আঙ্গুর, সেটার চয়েসটা ছিল না। এই জায়গায় আমি মনে করি যে আরেকটি দলকে ফাঁদে পেলে আমি আমার রাজনৈতিক বিজয় হব, কিন্তু গণতন্ত্র কতটা ক্ষতিগ্রস্ত হলো এইটা যদি সকলে বিবেচনা করেন, তাহলে ভবিষ্যতে তাদের কর্মসূচি, তাদের কর্মপদ্ধতি সেভাবে নিলে পরে বাংলাদেশের মানুষের এবং গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ভালো হবে। জি, আমিনুল ইসলাম, এই পর্যায়ে তো আপনাকে আসলে প্রশ্নটি করতেই হয় যে গণতন্ত্র পথ, উন্নয়নের পথ সংকুচিত হয়ে যাচ্ছে, অন্যদিকে জনগণ হেরে যাচ্ছে, সেখানে আপনারা কিভাবে দেখবেন? আমি এই জন্য স্পষ্টত মনে করি ৭৫ জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পরে বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে উচ্ছিষ্ট বিলিয়ে এবং ভয়ভীতি ছড়িয়ে দল গড়ার প্রবণতা, এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ভালো মানুষগুলো রাজনীতি বিভোগ করা শুরু করেছে। সেখান থেকে কিন্তু ব্যবসায়ীরা রাজনীতিতে তাদের প্রভাব বিস্তার করা শুরু করেছে, এবং সেজন্য বলা হয়েছিল যে আই মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান। সে প্রবণতা এখন অব্যাহত আছে এবং আছে বলেই আমি একটা জিনিস কোনোভাবে আমার মাথায় ঢুকে না শবনম, যে আমি রাজনীতি করব, আমি নির্বাচন করব না, সেটা কেমন? আজকে বিএনপিকে উপলব্ধি করতে হবে যে তারা তাদের দলের সর্বস্তরে সর্বোচ্চ কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল যেন কোনোভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে। তারপরও নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ, রাজনীতিবিদদের আগ্রহের কারণে প্রথম দফা নির্বাচনে তাদের ৭৯ জনকে বহিষ্কার করতে হয়েছে। অর্থাৎ নির্বাচনে যেতে হবে। আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, ধরেন সেখানে এখন নির্বাচন হচ্ছে। আমি নির্বাচনের আগে দেখলাম রাহুল গান্ধী তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে মানে ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যটি ছিল এমন যে মোদী উপাধিধারীরা ম্যাক্সিমাম চোর হয় কেন? মোদীকে চোর বলেননি, কিন্তু আমরা দেখলাম সেখানে তারপরের দিনেই রাহুলের বিরুদ্ধে মামলা হলো। ২ মাসের মধ্যে রাহুলকে ২ বছরের সাজা দেওয়া হলো। সাজা দেওয়ার সাথে সাথে তাকে পার্লামেন্ট মেম্বারশিপ বাতিল করা হলো। মেম্বারশিপ বাতিল হয়ে ২ দিন যেতে না যেতে তাকে সরকারের বাসভবন ছাড়তে হলো। তিনি জজ কোর্টে গেলেন, বিচার পেলেন না, হাইকোর্টে গেলেন, পেলেন না। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কোন রকমে তার পার্লামেন্ট মেম্বারশিপ রক্ষা করেছেন। এখন কেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, কেন তার বিরুদ্ধে এরকম দ্রুত গতিতে বিচার হয়ে রায় দেওয়া হলো, সেই কারণে কিন্তু রাহুল গান্ধীর দল বিজেপিকে নির্বাচন ছেড়ে দেয়নি। তারা বলছে আমি নির্বাচন করব। ইভেন আপনি নিশ্চয়ই জানেন এখনো কিন্তু কংগ্রেসের টোটাল ফান্ড ফ্রিজ করা হয়েছে ইডির নির্দেশে। এত প্রতিবন্ধকতার পরও, আমি ভারতের কথা এই জন্যই বললাম, এটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ, তাহলে সেই জায়গায় বাংলাদেশে কি বিএনপির কোনো ফান্ড বা অ্যাকাউন্ট কি ফ্রিজ করা হয়েছে অথবা তাদেরকে এরকম কিছু করা হয়েছে? কিচ্ছু করা হয়। এমন কোনো দিন নেই বিএনপি নেতৃবৃন্দ যেদিন বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে মন থেকে যা আসে শ্লীল অশ্লীল বক্তব্য দিচ্ছে না, যেগুলো রাজনীতির পরিভাষা হতে পারে না। তারপরে কিন্তু সেই কারণে বিএনপি কোনো নেতার বিরুদ্ধে মামলা নেই। তাদের বিরুদ্ধে মামলা আছে, সেটা কিসের? গাড়ি ভাঙচুরের, মানুষ হত্যার, পুলিশ হত্যার, এবং সেটাতে মামলা হবেই। সুতরাং আমি মনে করি যে বিএনপি যদি আরেকটা বিষয় খুব স্পষ্টত, মুখে যত কথাই বলি না কেন যে জনগণ আমার পক্ষে আছে, জনগণ আমার পক্ষে আছে কি নেই সেটা পরিমাপের একমাত্র মাধ্যম ভোট। ভোটে না এসে আপনি শুধু মুখে দাবি করে যাবেন, তাতে হ্যাঁ, এটা আমি মঞ্জুর ভাইয়ের সাথে একমত, এটা আখেরে গণতন্ত্রের ক্ষতি। এবং গণতন্ত্রের ক্ষতি হলো তো তাদের কিছু যায় আসে না যারা গণতন্ত্রকে ভোটের তলায় পিষ্ট করে বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করবে। তারা তো চাইবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হোক, এবং সেই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হোক তাদের চাওয়া, সেই চাওয়ার ধারাবাহিকতায় তারা একের পর নির্বাচনগুলো প্রত্যাখ্যান করছে, অংশ নিচ্ছে না। তাছাড়া স্থানীয় সরকার নির্বাচন কখনোই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয় না, সবসময় সেটি রাজনৈতিক সরকারের অধীনে হয়। এখন যদি বিএনপি স্থানীয় সরকার নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার অধীনে চাই, তাহলে তো বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা আসতে পারবে না, কারণ 5 বছর রাউন্ড দ্য ইয়ার স্থানীয় সরকার বাংলাদেশের নির্বাচন হতেই থাকে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আজকের মতো এই আলোচনা আমরা শেষ করতে পারি। আমিনুল ইসলাম, দিলীপ কুমার সরকার, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।